রেনেসাঁস নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। এক তো সংজ্ঞা নিয়ে বিতর্ক, যে কিছু ঐতিহাসিকের মতে রেনেসাঁস মানে আধুনিক জীবনযাপন, নবজীবন লাভ। আবার কারোর মতে অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসা, আধুনিকতার ছোঁয়ায় আসা, যেটাকে আধুনিক নবজাগরণ বা মডার্ন রেনেসাঁস বলেন। এরকম বিভিন্ন ঐতিহাসিকদের নানা রকম মত রয়েছে। কারোর কারোর নবজাগরণের যে প্রকৃতি বা নেচার যেটা, সেটা নিয়েও কিন্তু মত পার্থক্য রয়েছে। মোটামুটিভাবে ঐতিহাসিকদের মতে নবজাগরণ দুটো ধারায় বিন্যস্ত রয়েছে। একটা ধারায় প্রাচীন পুঁথি, পাণ্ডুলিপি, দর্শন চর্চা, এগুলোকে যখন মানুষ চর্চার আকারে নেবে, শিক্ষার আকারে নেবে, সেগুলোর মাধ্যমে নবজাগরণ হবে, যার চর্চার কেন্দ্র হচ্ছে ইটালি। মানে পুরনো জিনিসগুলোকে আরও পড়ে জেনে ভালোভাবে উন্নত করা। দ্বিতীয় ক্ষেত্রে নবজাগরণ ঘটেছে আধুনিক চিন্তার উৎস হিসেবে, মানে যার সূচনাকাল ধরো মোটামুটি মধ্যযুগের শেষ, মানে এই 1400 সাল পর্যন্ত, যখন ধরো পুরো বিশ্বে ক্রুসেড টুসেডগুলো সমস্ত হয়ে গিয়েছে, ধর্মের ক্ষেত্রে পরিবর্তন আসছে, চিন্তাভাবনা যুক্তিতর্কের ক্ষেত্রে পরিবর্তন আসছে। অনেকের মতে এই সময়টাতেই আসলে যুক্তিবাদী চিন্তাগুলো, প্রগতিশীল চিন্তাগুলো উঠে আসে, আর সেই সময় থেকেই নবজাগরণ বিশ্বে শুরু হয়। এটাকেও অনেকে আধুনিক নবজাগরণ বলেছেন। আবার অনেকের মতে নবজাগরণটা শিক্ষার ক্ষেত্রে ব্যাপক হারে দেখা যায়। প্রচুর বই লেখা হয়, মানুষ নানা ধরনের বই পড়ে, রাজনৈতিক বই, সামাজিক, অর্থনৈতিক জীবনযাত্রা মানুষের পাল্টে যায়। মানুষ যত পড়ে, মানুষ তত জানে, তত মানুষ বুঝতে চেষ্টা করে যে জীবনে পরিবর্তন কিভাবে আনতে হবে, সামাজিক রাজনৈতিক স্তরে পরিবর্তন কি করে আনতে হবে, যুক্তি দিয়ে কি করে ভাবতে হবে, তবেই আমার উন্নতি, পরিবারের উন্নতি, দেশের উন্নতি। এই ধরনের চিন্তাভাবনা বা এগুলো পরিবর্তনও কিন্তু রেনেসাঁসের এক একটা রূপ। কারোর কারোর রেনেসাঁস কখন হয়েছে, কোন সময় হয়েছে, সেটা নিয়েও মতপার্থক্য রয়েছে। যদিও আমরা মূলত মনে করব যে নবজাগরণের সূচনা হয় 1453 সাল নাগাদ, যখন থেকে রোমের উত্থান শুরু হয়, সেই সময় থেকে নবজাগরণটাও শুরু হয়, যখন তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে আর বহু পণ্ডিত বাধ্য হয়ে চলে যান হচ্ছেন ইটালিতে। সেখানেই ছাপাখানার প্রচলন হয়, মুদ্রণ বিপ্লব আসে। তোমরা ক্লাস 10-এও পড়েছো। প্রচুর বই ছাপা হতে শুরু করে, ফলে বই সাধারণ জনগণের হাতে পৌঁছয়। খবরের কাগজ ছাপা হয়, সেগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছয়। তারা পড়তে শুরু করে, জানতে শুরু করে, পুরো পৃথিবীর খবর তারা রাখতে শুরু করে। তারা কোথায় কত উন্নতি হচ্ছে সেগুলো সম্পর্কেও জানতে পারে। জেনেই কিন্তু মানুষের মধ্যে জীবনযাত্রার পরিবর্তন আসে, আর সেখান থেকেই নবজাগরণ বিভিন্ন দেশে বিভিন্ন সময় শুরু হয়। মোটামুটিভাবে ওই 1300 সাল থেকে শুরু করে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতালি থেকে ইংল্যান্ড সর্বত্র কিন্তু নবজাগরণটা শুরু হয়ে যায়। নবজাগরণ কেন হয়েছিল সে নিয়েও নানা মানুষের, নানা ঐতিহাসিকের নানা মত রয়েছে। কারোর কারোর মতে সাহিত্য, ইতিহাস, ধর্ম এগুলো পড়ে জেনে মানুষ আধুনিকতার ছোঁয়ায় আসে এবং মানুষের জীবনে নবজাগরণ আসে। কারোর কারোর মতে শিক্ষিত হয়ে মানুষ যুক্তি তর্কগুলো শেখে, বুঝতে শেখে, জানতে শেখে, সেখান থেকে নবজাগরণ আসে। কারোর কারোর মতে মানুষ ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে আসে, সেখান থেকেও মানুষের জীবনে নবজাগরণ আসে। তবু যেটাই হোক না কেন, প্রতিটা ক্ষেত্রেই দেখো শিক্ষিত হওয়াটা একটা কমন ফ্যাক্টর। মানে যত মানুষ শিক্ষিত হয় তত মানুষ নবজাগরণের দিকে এগিয়ে যায়। এই কারণেই পড়াশোনাটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজনীয়। এবার আমাদের জানতে হবে ইতালিতে যে রেনেসাঁস বা নবজাগরণ হয়েছিল তার কারণগুলো কি কি ছিল। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক সহ সারা পৃথিবীতে, ইউরোপের সর্বত্রই, এশিয়া, আফ্রিকা সব জায়গাতেই প্রায় নবজাগরণ শুরু হয়। নবজাগরণের কারণ হিসেবে প্রথম যে যুক্তিপূর্ণ কারণটা ঐতিহাসিকেরা বলেন সেটা হচ্ছে আরবীয় সভ্যতার প্রভাব। মানে এই যে অ্যারাবিক কান্ট্রিগুলো রয়েছে না, সৌদি আরবের দেশগুলো, এদের এখানে নাকি প্রচণ্ড পরিমাণে গণিত, চিকিৎসা, দর্শন, জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি যেটাকে আমরা বলি, ওই হাত দেখা জ্যোতিষী না, কিন্তু জ্যোতির্বিদ্যা মানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের বিদ্যা, এই সমস্তগুলো মানুষ যত জানতে শুরু করে, বুঝতে শুরু করে, ততই নাকি মানুষের মধ্যে নবজাগরণের প্রভাব আসে। মানে তুমি যখন পড়াশোনা করবে তখনই তুমি জানবে যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কাকে বলে বা কিভাবে হয়। না হলে তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি জানবে রাহু নামে এক রাক্ষস চাঁদকে গিলে ফেলে, সূর্যকে গিলে ফেলে, তবেই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়, যেটা কিন্তু আদৌ সত্যি নয়। ফলে শিক্ষার প্রভাব, আরবীয় সভ্যতা, আরবীয় শিক্ষার প্রভাবে মানুষ অনেকটা নবজাগরিত হয়ে পড়ে। মানবতাবাদের একটা প্রভাব আসে।
মানুষ যুদ্ধ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যায়, তারপর মানুষ ভাবতে শুরু করে এত যুদ্ধ ধর্মকে কেন্দ্র করে কেন। সেখান থেকেও মানুষ কিন্তু নিজের প্রাণ, নিজের পরিবার, নিজের আশেপাশের মানুষদের সুরক্ষার কথা চিন্তা করেও যুদ্ধ থেকে সরে আসে, শিক্ষা, যুক্তি, তর্ক এগুলোর দিকে চলে আসে। মানবতার প্রভাবটাও নবজাগরণের একটা বড় কারণ। প্রচুর সাহিত্যিকরা নানা ধরনের বই রচনা করেন। শার্লাম্যান, আর্থার এদের জীবনের উপরও নানা রকমের বই লেখা হয়, কবিতা লেখা হয়। দান্তের মতো ইটালির কথ্য ভাষাকে কেন্দ্র করেও বই লেখা হয়। দাঁতের মতো মানুষেরা, সাহিত্যিকেরা লেখেন, যেগুলো পড়ে জেনে মানুষ বোঝে যে জীবনটা ভালোও করা যায়। সবসময় ধর্মান্ধ হয়ে লড়াই করব, মেরে ফেলবো, কেটে ফেলবো এই সমস্ত নয়। এগুলোর বাদেও জীবন রয়েছে এবং সেগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে। ইতালির শহরগুলোরও একটা ভূমিকা ছিল। শহর সবসময় এগিয়ে থাকে, সেটা ধর্মনিরপেক্ষতা বলো, সাহিত্য, শিল্পকলা বলো, যুক্তিতর্ক, সব দিকে। ইতালির শহরগুলো এত উন্নত হতে থাকে যে তার একটা ভালো প্রভাব ইতালির সর্বত্র পড়ে, নগর থেকে গ্রাম সর্বত্র। বহু পণ্ডিত, মানবতাবাদী পণ্ডিতেরা সেই সময় জন্ম নিয়েছিলেন। তারা ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, শিল্প সব কিছু নিয়ে প্রচুর লেখালেখি করেছিলেন। তাদের মতোই যেমন ফ্রান্সিসকো পেট্রাক বা বোকাচিও, এরা একজন উল্লেখযোগ্য জ্ঞানীগুণী মানুষ ছিলেন। তাদের লেখার সমাহারেই মানুষ ধীরে ধীরে উন্নত হয় এবং বুঝতে শেখে জীবনযাত্রা কেমন হওয়া উচিত, সৌভ্রাতৃত্ব বোধ কী, মানুষের প্রতি আমার আচরণ কেমন হওয়া উচিত। সেগুলো থেকেও নবজাগরণ আসে। নানা ধরনের শিল্পী যেমন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল এদের মতো বিখ্যাত চিত্রশিল্পীরা কীরকম মানুষের জীবন হওয়া উচিত, কতটা ধর্মকে মানা উচিত, কতটা কুসংস্কার থেকে সরে আসা উচিত, শিল্পকলার বিকাশ, মানুষকে এনগেজ করে রাখা যে হ্যাঁ শুধু ধর্ম নিয়ে যুদ্ধ নয়, পড়াশোনা করো, ছবি আঁকো, গান বাজনার সঙ্গে যুক্ত থাকো, তাহলেই মন ডাইভার্ট হবে। এই আধুনিকতার ছোঁয়াগুলোতেও তারা নিয়ে আসেন, যার ফলেও কিন্তু নবজাগরণের বিকাশ হয়। কনস্ট্যান্টিনোপলের যখন পতন হয় 1453 সালে, তার পরপর করেই কিন্তু বহু বিশিষ্ট ব্যক্তিরা কী করেন, ইতালিতে চলে যান। সেখানে গিয়ে তাদের প্রভাবটা তারা ইতালিতে বিস্তার করেন, যে কারণেও ইতালিতে কিন্তু নবজাগরণ শুরু হয়। ছাপাখানার আবিষ্কার, জোহানেস গুটেনবার্গ জার্মানিতে এক মুদ্রণ যন্ত্র তৈরি করেন। সেখান থেকেই সারা পৃথিবী জুড়ে ছাপা শুরু হতে থাকে বইপত্র। সেখান থেকেই বাইবেল ছাপা হতে শুরু করে। মানুষ ধর্মের কাছে পৌঁছায় কুসংস্কার থেকে দূরে গিয়ে, ধর্মের সঠিক পথ দিক নির্দেশনা দেখে মানুষ এগোতে থাকে। সেখান থেকেও নবজাগরণ আসে। পোপেরা যারা ছিলেন, চতুর্থ আলেকজান্ডার, দ্বিতীয় জুলিয়াস, এরাও কিন্তু মানুষকে ধর্মের সঠিক পথগুলো দেখাতে সাহায্য করেন। বিভিন্ন ধরনের প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার করা হয়, সেগুলো পড়ে মানুষ, পড়ে বোঝে যে শুধুমাত্র ধর্মের জন্য হানাহানি নয়, শিক্ষার দিকেও আমাদের এগিয়ে যেতে হবে। ঈশ্বরের প্রতি তো আমাদের ধ্যান থাকতেই হবে, কিন্তু কখনোই যেন সেটা অন্য ধর্মের মানুষকে হানি করে না। রাজনৈতিক মতাদর্শের প্রভাব ছিল। ম্যাকিয়াভেলির মতো বিখ্যাত কূটনীতিবিদ, যাকে দ্য প্রিন্স, দ্য ডিসকোর্সেস মতো বইগুলো যাকে নিয়ে আলোচনা করা হয়েছে, তা সেই বইগুলো থেকেও মানুষ বুঝতে শুরু করে যে সবসময় যুদ্ধটাই সব কিছুর সমাধান নয়, রাজনীতি, কূটনীতি এগুলোও রয়েছে। সেখান থেকে কিন্তু মানুষের চিন্তাভাবনার বিকাশ হয়, পরিবর্তন হয়। এটাও কিন্তু রেনেসাঁস বা নবজাগরণ হওয়ার একটা বড় ঐতিহাসিক কারণের মধ্যে পড়ে।